ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমরা আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ইংলিশটা করব। দেখো এখানে একটি সিন থেকে পেজ দেওয়া হয়েছে বইয়ের। এটি দেওয়া হয়েছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার থেকে। প্রথমে এটি আমরা পড়ে নিই, চলো। উই উড ফাইন্ড আ হ্যামার ফর হিম। আমরা তার জন্য হাতুড়িটি খুঁজে পেতাম। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট দ্য সাইট। তারপর তিনি হারিয়ে ফেলতেন সেই চিহ্নটি অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যে চিহ্নটি দেওয়ালে তিনি করেছিলেন। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে ওই পেরেকগুলি পোতার কথা ছিল। ইচ অফ আস, আমরা প্রত্যেকেই, হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, আমাদেরকে চেয়ারে দাঁড়াতে হতো, বিসাইড হিম, তার পাশে। অ্যান্ড সি, এবং আমরা দেখতাম, ইফ উই কুড ফাইন্ড ইট, আমরা চিহ্নটি খুঁজে পেতাম কিনা, অর্থাৎ যে চিহ্নটি পেরেক পোতার জন্য করা হয়েছিল। উই উড ইচ, আমরা প্রত্যেকেই, ডিসকভার, আবিষ্কার করতাম, ইট, এই চিহ্নটি, ইন আ নিউ প্লেস, একটি নতুন স্থানে। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, তিনি আমাদেরকে বোকা বলতেন, অর্থাৎ তিনি একটি চিহ্ন করতে গিয়ে অনেকগুলো চিহ্ন করে বসে থাকতেন এবং আমরা প্রত্যেকে আলাদা আলাদা চিহ্ন খুঁজে বেড়াতাম। তিনি আঙ্কেল পজার নিজের দোষ না দেখে তিনি সকলকে কি বলতেন, বাড়ির বোকা বলতেন। ট্রাইং টু রিচ আ পয়েন্ট, তিনি এমন একটা পয়েন্ট বা এমন একটা স্থানে পৌঁছানোর চেষ্টা করতেন, 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তিনি যতটা পৌঁছাতে পারতেন তার থেকেও 3 ইঞ্চি দূরে একটি উঁচু স্থানে পৌঁছানোর চেষ্টা করতেন সেই পেরেকটি পোঁতার জন্য। দ্য স্ট্রিং উড স্লিপ, তার ফলে কী হতো, হাত থেকে তার ওই দড়িটি পিছলে পড়িত নিচে। অ্যান্ড ডাউন হি উড স্লিপ ডাউন অন দ্য পিয়ানো, এবং তিনিও উপর থেকে পিয়ানোর ওপর স্লাইড অর্থাৎ পিছলে পড়তেন। তাহলে আমরা আগেই দেখেছি যে ছবি টানাতে গিয়ে আঙ্কেল পজার কী কী দুর্ঘটনা ঘটাতেন। এবার এখানে পরপর ঘটনাগুলো সাজালে আমরা অ্যাক্টিভিটি 1-এর টাস্কটি নিজেরাই করতে পারবো। কি বলেছে দেখো অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের এই সেন্টেন্সগুলিকে সাজাতে বলেছে। তাহলে প্রথমে কি আছে দেখো, প্রথমে বলেছে 1 নম্বরে আছে ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, আমাদের প্রত্যেকে একটা একটা করে নতুন স্থান আমরা আবিষ্কার করতাম পেরেক পোঁতার জন্য। 2 নম্বর বলেছে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, হাতুড়িটিকে খোঁজা হতো। 3 নম্বর হি ফেল অন টু দ্য পিয়ানো, তিনি পিয়ানোর উপর পড়ে যেতেন। নাম্বার 4 এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, প্রত্যেককেই তার পাশে চেয়ারে দাঁড়াতে হতো। আর নাম্বার 5 হচ্ছে আঙ্কেল পজার উড লস সাইট অফ দ্য মার্ক, আঙ্কেল পজার সেই চিহ্নটি হারিয়ে ফেলতেন। তাহলে আমরা যদি পরপর সাজাই তাহলে প্রথমে কোনটা পাবো, প্রথমে পাবো যে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, এটা হবে 1 নাম্বার করবো এটা, অর্থাৎ প্রথমে হাতুড়িটিকে খোঁজা হতো। তারপরে হি উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক, তিনি চিহ্নটি হারিয়ে ফেলতেন, এটা হচ্ছে 2 নাম্বার। তারপরে আমরা কি করতাম, আমাদেরকে প্রত্যেকেই চেয়ারের উপর দাঁড়াতে হতো, তাহলে এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এটি 3 নাম্বার। তারপরে আছে ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, আমরা প্রত্যেকে আলাদা আলাদা একটি নতুন স্থান খুঁজে পেতাম, এটি 4 নাম্বার। এবং লাস্টে আমরা পাচ্ছি হি ফেল অন টু দ্য পিয়ানো, এটি 5 নাম্বার। তাহলে এটি 1, 2 নাম্বার, 3, 4, 5, এই হলো রিঅ্যারেঞ্জ। ওকে, এবার চলে আসছি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে বলা আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেনটা কী আছে দেখো, হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, কেন প্রত্যেকেই তাদেরকে আঙ্কেল পজারের পাশে চেয়ারে উঠে দাঁড়াতে হতো। উত্তরটা চলো দেখে নিই আমরা, পরের পাতায় লেখা আছে, অ্যান্সারটা দেখে নিচ্ছি। ধরো আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক, আঙ্কেল পজার সেই দাগটা হারিয়ে ফেলতেন, হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে পেরেকটি পোতা হতো। সো তাই দে হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, তাদেরকে কী করতে হতো, চেয়ার চাপতে হতো, বিসাইড হিম, তার পাশে, টু ফাইন্ড দ্য লস্ট মার্ক ফর হিম, তার জন্য সে হারানো
চিহ্নটি বা দাগটি খুঁজে পাওয়ার জন্য তারা চেয়ারে চাপল। ওকে, Uncle Podger would have lost the sight of the mark where the nail was to go in. Full stop. So they had to get up on the chair beside him to find the lost mark for him. এটি হলো 1 নম্বর এর অ্যান্সার। এবার 2 এর অ্যান্সারটা দেখো কী দেওয়া আছে। 2 এর কোশ্চেন আছে, হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস? কেন আঙ্কেল প্রত্যেককে বোকা বলতেন? কেন বলতেন? চলো উত্তরটা দেখে নিই। অ্যাজ উই ফাইন্ড ইন দ্য টেক্সট, আমরা টেক্সটে দেখেছি, আঙ্কেল পজার ওয়াজ দ্যাট টাইপ অফ ম্যান, আঙ্কেল পজার এমন এক ধরনের মানুষ ছিলেন, হু ওয়াজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস, তিনি নিজের দোষ দেখতে পেতেন না, অ্যান্ড হ্যাবিট অফ ফরগেটফুলনেস, এবং নিজের ভুলে যাওয়ার দোষও দেখতে পেতেন না। সো তাই হি উড অলওয়েজ পুট ব্লেমস অন, তিনি সব সময় দোষ চাপিয়ে দিতেন অন আদার্স, অন্যের উপর, অ্যান্ড কল দেম ফুলস, এবং প্রত্যেককে কী বলতেন? বোকা বলতেন। উত্তরটা একবার দেখে নিই আরেকবার। অ্যাজ উই ফাইন্ড ইন দ্য টেক্সট, আঙ্কেল পজার was that type of man who was blind to his own faults and habit of forgetfulness. So he would always put blames on others and call them fools. এটি হচ্ছে বি এর অ্যান্সার। এবার দেখব নাম্বার সি এর কি কোশ্চেন আছে। হাউ ডিড আঙ্কেল পজার ফল অন দ্য পিয়ানো? আঙ্কেল পজার কীভাবে পিয়ানোর ওপর পড়তেন? অ্যান্সার সিটা দেখে নিই। হোয়াইল হ্যাঙ্গিং দ্য পিকচার, পিকচারটি টানানোর সময় আঙ্কেল পজার উড ট্রাই টু রিচ, আঙ্কেল পজার পৌঁছানোর চেষ্টা করতেন আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তার পৌঁছানোর যতটা দরকার তার থেকে 3 ইঞ্চি দূরে তিনি পৌঁছানোর চেষ্টা করতেন। অ্যাজ আ রেজাল্ট, তার ফলে দ্য স্ট্রিং উড স্লিপ, হাত থেকে তার দড়িটি ফসকে যেত, অ্যান্ড হি উড ফল অন দ্য পিয়ানো, এবং তিনিও পিয়ানোর উপর পড়ে যেতেন। একবার পড়ে নিচ্ছি। হোয়াইল হ্যাঙ্গিং দ্য পিকচার, আঙ্কেল পজার উড ট্রাই টু রিচ আ পয়েন্ট 3 inches beyond what was possible for him to reach. As a result, the string would slip and he would fall on the piano. ওকে, এই গেল অ্যাক্টিভিটি 2 এর এ বি সি এর অ্যান্সার। অ্যাক্টিভিটি 3তে দেখো কি বলা আছে। অ্যাক্টিভিটি 3তে বলা আছে, আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নমিনাল কম্পাউন্ডস অর্থাৎ দুটি নাউনকে কম্পাউন্ড যুক্ত করে একটি শব্দ ব্যবহার করা হয়, সেগুলিকে বলা হয় নমিনাল কম্পাউন্ড। প্রথমটা দেখো, সিন্স ইট ইজ রেনিং ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট। এখানে নমিনাল কম্পাউন্ড হলো রেইনকোট, তোমরা আন্ডারলাইন করবে রেইনকোটটি। নাম্বার বি দেখো, ডু ইউ নো হাউ টু ইউজ আ ওয়াশিং মেশিন। এখানে তাহলে নমিনাল কম্পাউন্ড হচ্ছে ওয়াশিং মেশিন, আন্ডারলাইন করবে। নাম্বার সি দেখো, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার। এখানে নমিনাল কম্পাউন্ড হলো ড্রিঙ্কিং ওয়াটার, এটাকে আন্ডারলাইন করবে। আর নাম্বার ডি, দেয়ার ইজ নট আ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া। এখানে নমিনাল কম্পাউন্ড হলো অয়েল পাম্প। তাহলে প্রথমটা রেইনকোট, তারপর একটা ওয়াশিং মেশিন, তারপর একটা ড্রিঙ্কিং ওয়াটার, তারপর একটা অয়েল পাম্প, এই চারটে হচ্ছে নমিনাল কম্পাউন্ড। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ একটি সামারি বলেছে, অর্থাৎ সামারি অর্থাৎ বাংলায় যাকে বলা হয় সার সংক্ষেপ, অর্থাৎ একটি বড় প্যাসেজকে নিজের মতো করে কিছুটা সংক্ষিপ্ত করে মূল কথাটি লিখে ফেলা। আগে এটা আমরা পড়ে নিই, তারপর সে সামারিটা আমরা কীভাবে লিখতে হয় দেখব। দ্য কনস্টেবল কেম, কনস্টেবল এলো, হি টুক মি বাই দ্য হ্যান্ড, আমার হাত ধরে টানলো, অ্যান্ড পুশড মি আউট, আমাকে ঠেলে বাইরে বের করে দিল। মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট, আমার জিনিসপত্রও বাইরে ফেলে দেওয়া হলো। আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট, আমি অন্য কম্পার্টমেন্টে যেতে চাইলাম না। অ্যান্ড দ্য ট্রেন স্টিমড অ্যাওয়ে,
এবং ট্রেনটি ধোঁয়া ছেড়ে শুরু করলো চলতে। আই ওয়েন্ট, আমি চলে গেলাম, অ্যান্ড স্যাট ইন দ্য ওয়েটিং রুম, এবং ওয়েটিং রুমে আমি বসে পড়লাম। কিপিং মাই হ্যান্ড ব্যাগ উইথ মি, আমার সঙ্গে ছিল আমার হ্যান্ড ব্যাগ। লিভিং দ্য আদার লাগেজ হোয়ার ইট ওয়াজ, যেখানে অন্যান্য লাগেজগুলো ছিল সেখানে পড়ে থাকলো। দ্য রেলওয়ে অথরিটিজ হ্যাড টেকেন চার্জ অফ ইট, রেলওয়ের কর্তৃপক্ষ এটার জন্য কী করেছিল, আমার কাছ থেকে চার্জ নিয়েছিল। দেখো সামারিটা আমরা পড়ে নিই এখানে। Besides taking me by the hand and pushing me out, the constable took out my luggage. আমার হাত ধরে টানা ছাড়া এবং আমাকে ধাক্কা দেওয়া ছাড়াও কনস্টেবল কী করলেন, আমার লাগেজগুলি বাইরে ফেলে দিলেন। ফর মাই রিফিউজাল টু গো ইন টু আদার কম্পার্টমেন্ট, আমার অন্য কম্পার্টমেন্টে যাওয়ার রিফিউজাল অর্থাৎ বারংবার প্রত্যাহার করা সত্ত্বেও, আই হ্যাড টু সিট ইন দ্য ওয়েটিং রুম, আমাকে ওয়েটিং রুমে বসতে হলো। উইথ অনলি মাই হ্যান্ড ব্যাগ, শুধুমাত্র আমার হ্যান্ড ব্যাগকে সাথে নিয়ে। হোয়াইল দ্য ট্রেন লেফট, এবং ইতিমধ্যেই ট্রেনটিও ছেড়ে দিল। দেয়ার আই হ্যাড টু লিভ মাই লাগেজ, আমাকে সেখানে আমার লাগেজগুলিকে বা জিনিসপত্রগুলিকে ফেলে আসতে হলো। অফ হুইচ, যেগুলির দ্য রেলওয়ে অথরিটিস হ্যাড টেকেন চার্জ, রেলওয়ে কর্তৃপক্ষ যেগুলির ভাড়া নিয়েছিল। তাহলে প্রথম থেকে একবার পড়ে নিই, দেখে নাও। বিসাইডস টেকিং মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুশিং মি আউট, দ্য কনস্টেবল টুক আউট মাই লাগেজ ফর মাই রিফিউজাল টু গো ইন টু আদার কম্পার্টমেন্ট, I had to sit in the waiting room with only my handbag while the train left. There, I had to leave my luggage, of which the railway authorities had taken charge. এই হলো সামারি অর্থাৎ সারসংক্ষেপ। সাধারণত মূল ভাবনাটিকেই নিজের ভাষায় করে এখানে লেখার কথা।